আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তার মানে শুনতে পাচ্ছো? ওকে। এখন কথা হলো, তোমাদের তো উপস্থিতি একেবারে কম। আসলে আমি কিছু করতেও পারতেছি না। আমি যে একটু ফেসবুকে একটু নড়াচড়া করব সেটাও করতে পারতেছি না। ফেসবুক ইভেন আজকে যেমন দেখলাম যে আমি আমার যে এই যে এই ব্রাউজার গুলো দিয়ে আমি ফেসবুক ইউজ করতে পারতেছি না। আমাকে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতে হচ্ছে। মানে কি যে করছে হ্যাক করার পরে, যে আমি এখন পুরা সমস্যার মধ্যে পড়ে গেছি। যাই হোক, আমরা এই যে এখানে যেভাবে ক্লাস নিচ্ছি এভাবে ক্লাস নিতে থাকবো। আর ফেসবুকে কেবল তো 2-3 দিন হচ্ছে আমার অ্যাকাউন্টটা খোলা। তো আমি একটু স্টেবল হোক আর কি, 15-20 দিন যাক, তারপরে ফেসবুকে উম, যদি টিকে যায় আর কি অ্যাকাউন্টটা, তখন হয়তো বা ফেসবুকে ইয়ে করব, গ্রুপ খুলবো। তবে এবার আর এক জায়গায় রাখবো না। ফেসবুকে তো গ্রুপে রাখবোই, এই হোয়াটসঅ্যাপে রাখবো, ওয়েবসাইট, ইউটিউব সব কিছু জায়গাতে, যাতে করে কোনো একটা চলে গেলেও যাতে সমস্যা না হয়। ওকে, তো চলো শুরু করি আমরা। আমরা গতদিনে তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওই লিঙ্ক থেকে আমাদেরকে ইয়ে পড়তে হবে। ওই লিঙ্কটা হচ্ছে, এই যে এই লিঙ্কটা আজকে আবার দিয়ে দিচ্ছি, যে এই লিঙ্ক থেকে আমরা পড়বো হচ্ছে আমাদের এই যে মেইন ভিডিওগুলো। তো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের এই ক্লাস 1 ক্লাস 2, মানে এই দুইটা ভিডিও দেখতে। তোমরা দেখেছো কি? জি স্যার। এই যে এখান থেকে, আচ্ছা, 13 days ago 86টা ভিউ হয়েছে, দেখ তোমরা মনে হয় দেখেছো। তোমাদের সিনিয়র যারা ফোর্থ ইয়ার আছে তারাও অনেকে দেখেছে, আর তাদেরও সমস্যা হয়েছিল, যেহেতু ওই জন্য ওদেরকেও দেয়া আছে আর কি এটা। তবে মাঝে মাঝে আমি গ্রুপের, এই যে গ্রুপের বলতে পেজের লিঙ্ক চেঞ্জ করব, তখন আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা পাবে। কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, কারণ এটা তাছাড়া একেবারে পাবলিক হয়ে যাবে। যে এই লিঙ্কটা আমি চেঞ্জ করে দেবো মাঝে মাঝে। ওকে, তাহলে এইটা তোমরা দেখেছো। এখন বলো, এই দুইটা ভিডিও দেখার পরে তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা, যে এই জিনিসটা বুঝি নাই, ওই জিনিসটা এরকম হলো কেন, এরকম এরকম যদি কোশ্চেন থেকে থাকে আমাকে, যখনই তোমরা ভিডিওটা দেখবে এরকম কোশ্চেন গুলো আমাকে নক দিয়ে রাখবা। আমি তখন দেখা যাচ্ছে ওই অংশটা আমাকেও দেখতে হবে, একটু দেখে নিয়ে তখন ওইটা আমি বুঝাই দিতে পারবো। তো আজকে চলো এটার আমরা ব্রিফ কোশ্চেনে চলে যাই। আমরা আজকে পড়বো ব্রিফ কোশ্চেন। সামনের দিন এই পার্টটারে অর্থাৎ প্রাইড এন্ড প্রেজুডিসের আমরা ওই শর্ট কোশ্চেন গুলো পড়ে ফেলবো। আমি সাজেশন দিয়ে দেবো সামনের দিনের ভেতরে, যেহেতু এটা আমাদের পরীক্ষা হয়ে গেছে, এবং ওই সাজেশন থেকে আমরা শর্ট কোশ্চেন গুলো পড়ে ফেলবো। আমি এখানে সাজেশন দিয়েছি গতবারের, মানে এবার যারা পরীক্ষা দিল তাদের। আজকে একটা পরীক্ষা হলো, এটাও নাকি খুব সহজ হয়েছে, কমন পড়েছে সবই। ধরো এই যে এই এতগুলো, এখন তোমাদের মনে হতে পারে এখানে এতগুলো, তো এতগুলো আমরা যেহেতু ফোর্থ ইয়ার তোমাদেরকে একটু ধরাই দিলে তোমরা লিখতে পারো, বুঝতে পারবে যে আসলে কি। তো আমি এগুলোর উপরে নোট, ছোট ছোট নোট বা শর্ট নোট টাইপের আর কি তৈরি করে দেবো। ওইগুলো পড়লে ওইগুলোর উপরে বেস করে তোমরা ফ্রি হ্যান্ডে লিখে দিয়ে আসলে দেখবা যে হয়ে গেছে। আর আমি প্রথম ক্লাসে একটা দেখাই দেবো যে কিভাবে এক লাইন, একটা প্রশ্নের উত্তর এক লাইন জানলেও কিভাবে এক পৃষ্ঠা লেখা যায়। সেটা আমি দেখাই দেবো। ধরো এই যে এই প্রশ্নটা, রাইট এ শর্ট নোট অন মিস্টার কলিংস, বা ধরো এই যে ডিসকাস দ্য পেম্বারলি হাউস অ্যাজ দ্য সেটিং ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ধরো এটা তুমি এক লাইন দুই লাইন জানো। বা এই যে হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টার ইজ লেডি ক্যাথরিন, শুধুমাত্র লেডি ক্যাথরিন এই একটু জানো, এবং ওই একটু জানাতেই তোমরা কিভাবে এক পাতা লিখে দিয়ে আসতে পারো। এটা আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে বেস করে এটা কিভাবে তৈরি করা যায় এটা সামনের দিন আমি পড়াই দেবো। দিয়ে একটা একটা যে কোনো একটা লিখাই দেবো, লিখে মানে এর ভেতরে ফ্রি, এখানেই ফ্রি হ্যান্ডে আমি তোমাদেরকে লাইভ লেখা দেখাবো, যাতে করে তোমরা, অনেকেই আছো যে বুঝতে সমস্যা হয়, তাদের যাতে একটু ক্লিয়ার হয় সেজন্য। তো আজকে আমরা চলো ব্রিফে যাই। ব্রিফের, তোমরা তো বই এখনো কেনোনি, আর বই কিনলেও সেট সাজেশনটা নাই তোমাদের কাছে। তো আমি এইখান থেকে সেট সাজেশনের, মানে আগের অতীতের সেট সাজেশনের তোমার ছবি দিয়ে আমি এই প্রশ্নগুলো বুঝাই দিচ্ছি। আর
এখান থেকে তোমাদেরকে গাইড কিনতে হবে, গাইডে আরো কিছু প্রশ্ন পাবে। তবে একটা জিনিস সেটা মাথায় রেখো যে তুমি যতই পড়ো, 6টা 7টা তুমি ভালোভাবে কমন পাবা। মানে 60% to 70% ব্রেক কোশ্চেন তুমি কমন পাবা, বাকি 2টা 3টা কমন পাবা না। যদি পেয়ে যাও, এটা বোনাস। তো কখনোই আশা করো না যে 10 on 10, এটা আশা করো না। এটা আশা করবা তো কষ্ট পাবা। মানে ওই যে কোটিপতি হওয়ার আশা যদি করো, কোটিপতি না হলে যেমন কষ্ট পাবা, ঠিক এরকমই। তো আশা করো হচ্ছে একটু কম, 6টা 7টা। বাট যদি 10-এ 10 পাও, দেখবা যে খুব ভালো লাগবে। আর 6টা 7টা পাওয়া মানে হচ্ছে কিন্তু মেলা, কারণ 100-তে 70 মার্কস পেয়েছো, 7 পাচ্ছ মানে 70% মার্কস পাচ্ছ। তো এটা একেবারে কম না, তো হতাশ হওয়ার কিছু নাই। তো চলো আমরা এটা পড়ি, দেখো এখানে। আর সামনের দিন এটার উপরে পরীক্ষা হবে, এই এই ব্রিফ কোশ্চেনের উপরে। ওই যে থার্ড ইয়ারে যেভাবে পরীক্ষা দিতে তোমরা, ওইভাবেই আমি পরীক্ষার কোশ্চেনটা দিয়ে দিবো এবং তোমরা ওইভাবে পরীক্ষাটা দিয়ে দিবা। একটু চেষ্টা করো পরীক্ষা দেওয়ার। আমি আবারও মনে করাই দিচ্ছি, এই ইয়ারে যদি কোনো সাবজেক্টে ফেল হয়, তার মানে এক ইয়ার লস হয়ে যাবে। এই ইয়ারে তোমরা ধরে নাও 11 মাস সময় পাবে। তো এই 11 মাসের মধ্যেই শুরু থেকে ডে 1 থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এই জন্য আমরা আজকে থেকে শুরু করতেছি। আর আমি যে সিস্টেমে পড়াচ্ছি এবার, এটাতে আমার ধারণা আমাদের অনেক টাইম সেভ হবে, এবং টাইম সেভ হলে ওইটা আমাদের প্রিপারেশন নিতে আর কি ভালো কাজে দেবে। স্যার, থার্ড ইয়ারে আমি কোনো পরীক্ষা দেইনি, পরীক্ষা কিভাবে দিতে হবে? এটা হচ্ছে তোমার ওই যেদিন, যেমন সামনের দিনে হচ্ছে তোমাদের 8:15টায় ক্লাস। তো 7:30টার দিকে এই গ্রুপেই, ও আচ্ছা জি এই গ্রুপ স্যার। তো নাই। আচ্ছা গ্রুপ তো নাই। 7:30টার দিকে আমি হোয়াটসঅ্যাপের যে গ্রুপ, এই গ্রুপে হচ্ছে আমি একটা কোশ্চেন দিয়ে দিব। তো আচ্ছা স্যার। এই কোশ্চেনটা নিয়ে তুমি কোশ্চেনটাতে যে প্রশ্নগুলো থাকবে, সেগুলো তো আমরা আজকে ডিসকাস করবোই। সেই হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নগুলো হ্যাঁ। নিয়ে তুমি খাতায় লিখবা, লিখে ওই খাতার একটা ছবি তুলে ঠিক আহ 30 মিনিটের মধ্যে বা 40 মিনিটের মধ্যে, কোশ্চেনের গায়ে লেখা আছে টাইমটা, ওই আচ্ছা, আচ্ছা ছবিটা তুলে স্যার। আবার এখানে দিয়ে দিবা, তাহলে আমি বুঝে ফেলবো যে হ্যাঁ তুমি পরীক্ষা দিলা। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে ব্রিফে পারছি। ব্রিফের খাতাগুলো আমি দেখি না, কারণ ব্রিফের অনেকগুলো অনেক পরীক্ষা দেয়, তো এত খাতা দেখতে গেলে সমস্যা। কিন্তু মানে অন্তত পড়াটা যে হলো, তুমি যে পড়লা, এটা আমি বুঝতে পারলাম। জি স্যার। ওকে। তো চলো এখানে দেখো যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, বা কেউ বলে প্রেজুডিস, বলতেছে ফ্রম হোয়ার দ্য ইজ দ্য টাইটেল অফ দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস ডিরাইভড। বলতেছে কোথা থেকে এই নোভেলের টাইটেলটা আসলো বা নিয়ে আসা হলো। তো বলতেছে দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ ভেরি লাইকলি টেকেন ফ্রম প্যাসেজ ইন ফ্যানি ব্রাউনিস পপুলার 1782 নোভেল সিসিলিয়া, a novel Jane Austen is known to have admired। বলা হচ্ছে যে এই ফ্যানি ব্রাউনির একটা পপুলার নোভেল ছিল, অনেক জনপ্রিয়, সেটার নাম হচ্ছে সিসিলিয়া। সেই সিসিলিয়া থেকে তিনি এই টাইটেলটা নিয়েছেন, প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। এবং এই টার্মটা বা এই এই যে সিসিলিয়া নোভেলটার সাথে আমাদের জেন অস্টিনের একটা পরিচিতি ছিল, এবং জেন অস্টিন এটা পড়ে প্রশংসাও করেছিলেন। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ প্রাইড অ্যান্ড প্রেজুডাইস? আচ্ছা, এই প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের প্রোটাগনিস্ট আমাদের অনেক সময় মনে হবে যে মিস্টার ডার্সি, কিন্তু আসলে এখানে হচ্ছে ফিমেল প্রোটাগনিস্ট হচ্ছে এলিজাবেথ বেনেট। এলিজাবেথ বেনেটই হচ্ছে ফিমেল প্রোটাগনিস্ট। এখানে প্রোটাগনিস্ট আসতে পারে, হু ইজ দ্য হিরোইন এটাও আসতে পারে। যদি কখনো হু ইজ দ্য হিরো এরকমটা আসে, তাহলে অবশ্যই আমাদের মিস্টার ডার্সি। এবার আসো, হোয়াট ইজ দ্য, আচ্ছা এটা কি এরকম করতে দেখতে হবে আর কি। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেটিং অফ নোভেল প্রাইড অ্যান্ড প্রেজুডাইস? নোভেল ইজ সেট ইন 19th সেঞ্চুরি ইংল্যান্ড। এটা 19th সেঞ্চুরি, 19 শতকের ইংল্যান্ডে এটা সেট করা হয়েছে। এবং ইটস পার্টিকুলারলি ইন লংবার্ন। হ্যাঁ, লংবার্ন, হার্টফোর্ডশায়ার। এইখানে হার্টফোর্ডশায়ার হচ্ছে কাউন্ট্রি, কাউন্ট্রি টাউন, মফস্বল শহর আর কি। সেইখানে এই নোভেলের ঘটনাগুলি দেখানো হয়েছে। দ্যাট ইজ দ্যাট ইজ এ মাইল ফ্রম, মানে ওইটা ওই জায়গার কথা বলতেছে। লন্ডন থেকে কত কিলোমিটার? লন্ডন থেকে 24 মাইল দূরে। আমাদের এই যে এইটার দরকার নাই, হ্যাঁ মেরিটন এগুলোর দরকার নেই, শুধু লন্ডন থেকে, লন্ডন পরিচিত, লন্ডন থেকে আমরা বুঝতে পারবো। তো এখানে এইভাবে লিখবো যে, যেহেতু একটু বড়, যে নোভেল ইজ সেট ইন 19th সেঞ্চুরি ইংল্যান্ড,
আহ, তারপরে কমা দেবে, বলবো যে হচ্ছে লংবার্ন, হার্টফোর্ডশায়ার, 24 মাইল ফ্রম ইংল্যান্ড, ফ্রম লন্ডন। এটা এটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, হু ইজ মিস্টার বেনেট? মিস্টার বেনেট ইজ দ্য ম্যাচ মেকিং মাদার অফ 5 ডটার্স। বলা হচ্ছে মিস্টার, সরি মিসেস বেনেট, এখানে মিসেস বেনেট হচ্ছে 5টা মেয়ে রয়েছে তার, 5টা মেয়েই বিবাহযোগ্য। তো এই 5টা মেয়ের বিবাহযোগ্য মেয়ের মা হচ্ছে এই মিসেস বেনেট, এবং তিনি ম্যাচ মেকিং নিয়ে খুব চিন্তিত, যে তার মেয়েদের সাথে কার বিয়ে দিবে, কার সাথে দিলে ভালো হয়, এগুলো নিয়ে তিনি খুব চিন্তিত। আচ্ছা, শি ইজ দ্য ওয়াইফ অফ মিস্টার বেনেট অ্যান্ড আ উইম্যান অফ মিন আন্ডারস্ট্যান্ডিং। এবং সে হচ্ছে মিস্টার বেনেটের ওয়াইফ, এবং খুব মানে কম বোঝে এরকম একজন মহিলা তিনি। তিনি খুব ভালো বোঝে না, মিন আন্ডারস্ট্যান্ডিং মানে কম নিচু মনের মানুষ বলতে পারো। লিটল ইনফরমেশন অ্যান্ড আনসার্টেন টেম্পার, তার জ্ঞান বা নলেজ খুব কম, এবং টেম্পারটা আনসার্টেন, এই রেগে গেলেন তো এই দুঃখ পেলেন, এই কষ্ট পেলেন, এরকম আবেগী। হুই এম্বারেসেস হার older daughters with her lack of class and entertains her husband with her ignorance. আচ্ছা, সে তার যে বড় মেয়ে, বড় মেয়েদের আর কি, ওল্ডার ডটার্স, তাদেরকে এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে, একটা লজ্জাস্কর সিচুয়েশনের মধ্যে ফেলেন। তার এই যে ক্লাস বা শ্রেণী বৈষম্য সম্পর্কে বা শ্রেণী সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানের অভাবে। এবং এন্টারটেইনস হার হাজবেন্ড উইথ হার ইগনোরেন্স, এবং সে প্রায়ই তার হাজবেন্ড মিস্টার বেনেটকে তার অজ্ঞতা দিয়ে এন্টারটেইন করে, আনন্দিত করে। আচ্ছা, হু ইজ লেডি বেনেট? লেডি বেনেট ইজ দ্য ইয়াংগেস্ট ডটার অফ মিস্টার বেনেট। মিস্টার বেনেটের বা বেনেটস যে ফ্যামিলি, সে বেনেট ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়েটা হচ্ছে লেডি বেনেট। শি ইজ সিলি, থটলেস, স্টুপিড, আনপ্রিন্সিপালড, তারপর ফ্লার্টিসাস, লাউড মাউন্ট লাউড মাউথেড অ্যান্ড স্ক্যাটার ব্রেইনড। নট সারপ্রাইজিংলি, শি ইজ মিসেস বেনেটস ফেভারিট ডটার। আচ্ছা, এই মেয়েটার সাথে তার মা মিসেস বেনেট, এই দুজনের মিল রয়েছে। দুইজনই কেমন, স্টুপিড টাইপের, থটলেস, সিলি, হ্যাঁ, তারপর লাউড মাউথেড মানে জোরে কথা বলে, ফ্লার্ট করতে পছন্দ করে, কোনো নিয়ম কানুন মানে না। তারপরে এবং স্ক্যাটার্ড মাইন্ডেড মানে ব্রেইনটা অত এলোমেলো টাইপের। এবং তার সাথে তার মায়ের খুব ভালো মিল, এবং তার মায়ের ফেভারিট ডটার হচ্ছে সে, মানে পাগলে পাগলে দোস্তি আর কি, এরকমটা। শি এলোপস উইথ জর্জ উইকহ্যাম অ্যান্ড এ হ্যান্ডসাম মিলিশিয়া অফিসার। সে হচ্ছে মিস্টার জর্জ উইকহ্যামের সাথে সে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে বিয়ে হয় আর কি তার। এবং জর্জ উইকহ্যাম তিনি একজন খুবই হ্যান্ডসাম এবং মিলিশিয়া অফিসার, মিলিটারি অফিসার আর কি। তো এই গেল। তোমাদের মনে হতে পারে যে আমি এগুলো পড়াচ্ছি কেন, এগুলো তো আমরা নিজেরাই পড়ে নিতে পারি। তো এরকমটা যদি মনে হয় আমাকে মতামত জানিও, তাহলে আমরা শর্ট এবং ব্রড ওই দুটা পড়বো, ব্রিফটা পড়বো না। ব্রিফ আমি জাস্ট এরকম ছবিটা দিয়ে যাব। আমাকে মতামতটা জানাবা, কারণ এখন তোমরা 4th ইয়ার, মানে এখন তোমরা এখন অনেকটাই আগায় গেছো এই জন্য। আবার আরেকটা জিনিস যে অনেকেরই দরকার হয় পড়ার, ওই জন্য পড়ে দেয়া। স্যার ব্রিফটা লাগবেই। হ্যাঁ, এবার আসো, হু ইজ মিস্টার কলিংস? মিস্টার কলিংস ইজ মিস্টার বেনেটস কাজিন। মিস্টার বেনেটের কাজিন হচ্ছে মিস্টার কলিংস, মানে ওই যে 5টা মেয়ে, সে 5টা মেয়ের আঙ্কেল হচ্ছে আমাদের এই মিস্টার কলিংস। এবং সে হচ্ছে আমাদের মিসেস বেনেটের দেবর। হু ইজ টু ইনহেরিট মিস্টার বেনেটস প্রপার্টি? এবং সে মিস্টার বেনেটের মৃত্যুর পরে সে তার প্রপার্টি পাবে। হি ইজ পম্পাস, আনডিগনিফাইড মিক্সচার অফ সার্ভিলিটি অ্যান্ড সেলফ ইম্পর্টেন্স। সে হচ্ছে খুবই জাঁকজমকপূর্ণ ভাবে থাকতে পছন্দ করে, মানে পম্পাস বলতে অনেকটা বলতে পারে ফুলবাবু আমরা বলি না, সে ফুলবাবু টাইপের লোক, মানে একটু বোকাশোকা। কিন্তু সে সবসময় কি থাকে তোমার, এটাকে কি বলে, সেজে গুজে থাকতে পছন্দ করে, এরকম টাইপের কিছু লোক আছে, পুরুষ মানুষ। আনডিগনিফাইড মিক্সচার অফ সেভারিলিটি, সার্ভিলিটি অ্যান্ড সেলফ ইম্পর্টেন্স, এবং তার ভেতরে একটা মিক্সচার রয়েছে। সে মানুষকে সেবা করতে পছন্দ করে, এবং একই সঙ্গে সে আবার হচ্ছে সেলফ ইম্পর্টেন্সটা দেয়, নিজেকে গুরুত্ব দেয় আর কি সবসময়ের জন্য। হুইজ জর্জিয়ানা ডার্সি?
Darcy is the younger daughter of Fitzwilliam Darcy. Fitzwilliam Darcyর youngest daughter হচ্ছে জর্জিয়ানা ডার্সি। শি ইজ শাই, রিজার্ভ অ্যান্ড ওয়ার্ম হার্টেড। সে খুবই লজ্জিত, আত্মকেন্দ্রিক, এবং একই সঙ্গে তার হৃদয়টা ভালো, মনটা ভালো। হুইজ কলোনেল ফিটজউইলিয়াম। কলোনেল ফিটজউইলিয়াম ইজ দ্য কাজিন অফ মিস্টার ডার্সি। মিস্টার ডার্সির কাজিন হচ্ছে এই ফিটজউইলিয়াম। হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড ওয়েল ম্যানার্ড। সে হ্যান্ডসাম এবং তার আচার আচরণ খুব ভালো। তারপর হচ্ছে হু ইজ ক্যারোলাইন বিংলি। এগুলো তো গুরুত্বপূর্ণ প্রশ্ন না। হু ইজ ম্যারি কিং, এগুলোও এত গুরুত্বপূর্ণ প্রশ্ন না। যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তখন আমি দাগ দিয়ে রেখেছি, তো দাগ দেওয়ার বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো আমরা পড়বো। In progress. কি প্রোগ্রেস হলো আপনার? আমাদের কি রেকর্ড হচ্ছে না? আমাদের রেকর্ড হচ্ছে তো। ওকে, এবার দেখো, আমরা হোয়াটসঅ্যাপে এটা একটু নড়াচড়া করতেছে, ফেসবুকে এটা নড়াচড়া করতো না। ওকে, দেখো, হোয়াট ইজ দ্য ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড অ্যাজ দ্য স্টার্ট অফ প্রাইড এন্ড প্রেজুডিস। বলা হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিসে একটা কথা আছে শুরুতেই, যে সার্বজনীনভাবে একটা সত্য স্বীকৃত। তো সার্বজনীনভাবে একটা সত্য স্বীকৃত, সেটা কি সত্য? তো এটাই বলতেছে, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট এ সিঙ্গেল ম্যান ইন পজেশন অফ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। তাহলে ইউনিভার্সালি স্বীকৃত একটা কথা, সেটা হলো যে একজন সিঙ্গেল ম্যান, যার অনেক টাকা পয়সা রয়েছে, তখন সে একটা অভাব বোধ করে, সেটা হচ্ছে তার একটা ওয়াইফ কেন নাই সেইটা। ধরো একটা ছেলে পড়াশোনা শেষ করেছে, চাকরি বাকরি পেয়েছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, এখন তার প্রথম কথাই মনে হবে কি, একটা বউ দরকার। তো এটা বলতেছে আর কি, যে এটা ইউনিভার্সালি সত্য, এটা সব জায়গায় সব যুগে সবখানে এরকমটাই হয় পুরুষ মানুষদের ক্ষেত্রে। আচ্ছা, হোয়াট ইজ ম্যারিটন? ম্যারিটন ইজ দ্য নেম অফ এ টাউন ইন দ্য কান্ট্রি অফ হার্টফোর্ডশায়ার। ম্যারিটাউন এটা হচ্ছে হার্টফোর্ডশায়ার কান্ট্রির একটা ছোট শহর। হোয়াট ইজ লংবার্ন? লংবার্ন ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ হোয়ার দ্য বেনেটস লিভ। এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে হোয়াট ইজ লংবার্ন। তো লংবার্ন হচ্ছে এটা গ্রামের নাম, যেখানে এই বেনেটস ফ্যামিলি বসবাস করে। হোয়াট কাইন্ড অফ উইম্যান ইজ মিসেস বেনেট? মিসেস বেনেট কেমন মহিলা? আমরা আগে জানলাম, তারপরে একটু দেখো, যে মিসেস বেনেট ইজ আ উইম্যান অফ মিন আন্ডারস্ট্যান্ডিং, লিটল ইনফরমেশন অ্যান্ড আনসার্টেন টেম্পার। তিনি হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিংটা অত ভালো না, এবং জ্ঞান কম, ইনফরমেশন কম, এবং তার টেম্পারটা খুব একটা ইয়ে না, এই খারাই মানে আবেগী আর কি এক কথায়। হোয়াট ইজ মিসেস বেনেটস মেইন গোল ইন লাইফ? মিসেস বেনেটের লাইফের প্রধান গোলটা কি, প্রধান মিশনটা কি? তো তার প্রধান মিশন হচ্ছে তার মেয়েদেরকে বিয়ে দেয়া। দ্য মিশন অফ মিসেস বেনেটস লাইফ ইজ টু গেট হার ডটার্স ম্যারিড। তার লাইফের প্রধান মিশনটাই হচ্ছে তার মেয়েদেরকে বিয়ে দেওয়া। পাঁচটা মেয়ে বিবাহযোগ্য, সবাইকে বিয়ে দিতে চায় সে। What is a chase and four? A chase and four is a lightweight carriage drawn by four horses. Chase and four এটা হচ্ছে একটা যানবাহন আর কি, যেটা চারটা ঘোড়া দিয়ে টানা হয় অনেকটা স্লেজ গাড়ির মতো আর কি। চারটা ঘোড়া দিয়ে টানা হয়, এটা এটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ চেজ অ্যান্ড ফোর? তো এটা একটু মনে রাখো। এবার আসি আমরা পরেরটাতে। দেখো, হোয়াট ইজ মিশেল ম্যান বা মাইকেল ম্যাস। দেখো, ইটস আ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অন সেপ্টেম্বর 29 ইন অনার অফ দ্য আর্কাঞ্জেল মাইকেল।
বলা হচ্ছে যে এটা আর্কাঞ্জেল মাইকেলের নামে একটা, এটাকে বলতে পারো হচ্ছে একটা উৎসব, যেটা মূলত সেপ্টেম্বরের 29 তারিখে পালন করা হয়। ইট ইজ অলসো কল্ড মাইকেল মাস ডে, মানে ক্রিসমাস বলে না, এটা হচ্ছে মাইকেল মাস, মাইকেল মাস ডে বলা হয়। অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য 4 কোয়ার্টার ডেজ অফ হুইচ রেন্ট ইজ পেইড ইন ইংল্যান্ড। এবং এটা হচ্ছে 4 কোয়ার্টার ডেজ, মানে 4 কোয়ার্টার ডে বলতে ওই তোমার, আমরা জানি 30 দিনে এক এক মাস, তো শেষের সপ্তাহটা, শেষের সপ্তাহটাকে বলা হয় এই মাইকেল মাস ডে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইংল্যান্ডে এই দিনটাতে ভাড়া দেওয়া হয়। ধরো এক এক যেমন বাংলাদেশে কি হয়, বাংলাদেশে 1 থেকে 7 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে বা 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে। ঢাকা শহরগুলো বাসাগুলোতে এরকম নিয়ম থাকে। আবার ইংল্যান্ডে এটা হচ্ছে শেষ সপ্তাহটা, এটার নিয়ম। আচ্ছা, আমি আমি শিওর না 1 অফ দ্য 4 কোয়ার্টার বলতে কি বোঝাচ্ছে, এটা শেষের সপ্তাহ না শুরুর সপ্তাহ। তো যেটাই হোক, এটা এটুকু জেনে রাখো, 1 অফ দ্য 4 কোয়ার্টার শুরুর সপ্তাহই মনে হয় হবে। আচ্ছা, হোয়াট ইজ বোলাঙ্গার? বোলাঙ্গার ইজ এ কাইন্ড অফ ডান্স, এটাও মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট কিন্তু। হোয়াট ইজ বোলাঙ্গার? বোলাঙ্গার হচ্ছে এক ধরনের নাচের নাম। উইথ হোম ডিড ডার্সি ডান্স অ্যাট দ্য ফার্স্ট বল? শুরুতেই ডার্সি কার সাথে নাচতে গিয়েছিল? ডার্সি ডান্সড ওয়ান্স উইথ মিসেস হার্স্ট। মিসেস হার্স্টের সাথে সে সর্বপ্রথম নেচেছিল। অ্যান্ড ওয়ান্স উইথ ক্যারোলাইন ব্রিংলি, এবং তারপরে সে ক্যারোলাইন ব্রিংলির সাথে নাচানাচি করেছিল। হোয়াট ডিড ডার্সি সে হোয়েন বিংলে রিকোয়েস্ট হিম টু ডান্স উইথ এলিজাবেথ? ডার্সি কি বলেছিল যখন বিংলে তাকে এলিজাবেথের সাথে নাচতে বলেছিল? এটাও গুরুত্বপূর্ণ। She Bingley request when Bingley requested Darcy to dance with Elizabeth, Darcy says that she is tolerable but not handsome enough to tempt me. তো বলতেছে যে সে, অর্থাৎ এলিজাবেথ, সে হচ্ছে টলারেবল, তাকে মেনে নেওয়া যায়, সে নাচানাচি করতে পারে, ওকে, কিন্তু সে আমাকে টেম্পট করার মতো যথেষ্ট হ্যান্ডসাম না, মানে এক কথা সে যথেষ্ট স্মার্ট না, সুন্দরী না। হ্যাঁ, চলে, কিন্তু আমি যে তার প্রতি খুশি হয়ে হচ্ছে একটু যে নাচানাচি করবো তার সাথে, এরকম মেয়ে সে না, সেটা সে বলতেছে আমাদের মিস্টার ডার্সি, অর্থাৎ নায়ক নায়িকা সম্পর্কে শুরুতে এই কথাটা বলতেছে। হু হিয়ার্স ডার্সি সেইজ সামথিং অ্যাবাউট হার? এবং এলিজাবেথ ডার্সি যে এই কথাটা বললে, এলিজাবেথ এটা ফেলেছে আর কি। তো এলিজাবেথ এটা শুনে ফেলেছে। হোয়েন, আচ্ছা, শুরুতে এই যে তোমরা যে স্টোরিটা যখন পড়ছিলা, দেখলা যে এলিজাবেথ এবং ডার্সির ভেতরে একটা দ্বন্দ্ব, হ্যাঁ, ইগোর প্রবলেম, জানো, ইগোর প্রবলেমটা শুরু হয় এখান থেকেই। যখন এলিজাবেথ তো নিঃসন্দেহে সুন্দরী, তার সম্পর্কে মিস্টার ডার্সি যখন এই কথাটা বলতেছে, নায়ক যেন এই কথাটা বলতেছে, দুইজনের মনের মধ্যে একটা তখন প্রাইড কাজ করতেছে। আমাদের ডার্সি তো একটা প্রাইড নিয়েই এই কথাটা বললো। আর আমাদের হিরোইন, সেও তো সুন্দরী, তারও তো একটা প্রাইড থাকবে। তো এবার সেও রাগ করে বসে থাকলো আর কি। হোয়েন শার্লট সেইস ডার্সি হ্যাজ এ রাইট টু বি প্রাউড, হোয়াট ইজ এলিজাবেথস রিয়াকশন? যখন শার্লট বলে যে ডার্সির অধিকার রয়েছে এই অহংকারী হওয়ার, তখন এলিজাবেথের রিয়াকশনটা হলো, যেমন সেটা হলো যে, শার্লটস ডিফেন্স ডার্সি বাই সেইং দ্যাট হিজ প্রাইড ইজ অ্যান ইনএভিটেবল corollary to his position in society as a fine young man with a family fortune. তো এখানে আমাদের বলতেছে, মানে শার্লট সে ডিফেন্স করতেছে ডার্সির ব্যাপারে, যে ডার্সির প্রাইডের কারণ রয়েছে। কারণ হচ্ছে যে তার সম্পদ রয়েছে, গুড ফরচুন নিয়ে সে মানে বড় হয়েছে বা বেঁচে আছে, এবং সমাজে তার একটা পজিশন আছে, এবং ফাইন ইয়াং ম্যান, সে দেখতেও ভালো, স্মার্ট। সুতরাং এর ফলে করোলারি, অর্থাৎ এর এর এটা একটা ইনএভিটেবল করোলারি, মানে এটা একটা অনিবার্য একটা ফলাফল, যে যেহেতু একজন স্মার্ট, ইয়াং এবং সম্পদশালী যুবক, সুতরাং সমাজে তার একটা পজিশন আছে, সুতরাং তার প্রাইড করার অধিকার রয়েছে। আমাদের শার্লট এটা বলতেছে। হোয়াট ইজ হোয়াট ইজ এ হ্যাক চেইজ? হ্যাক চেইজ ইজ এ হায়ার্ড ক্যারিয়ার। হ্যাক চেইজ হচ্ছে এটা একটা ভাড়া করা গাড়ি।
হোয়াট ইজ এলিজাবেথস ভিউজ অন ম্যারেজ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই এলিজাবেথ বেনেটের বিয়ে সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা কি। এলিজাবেথ থিংস দ্যাট ম্যারেজ শুড বি আ ইউনিয়ন বেসড অন মিউচুয়াল নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আমাদের এলিজাবেথ তিনি মনে করেন যে বিয়েটা হলো একটা ইউনিয়ন, যেটা অবশ্যই মানুষের জ্ঞান এবং বোঝাপড়া, এই মিউচুয়াল জ্ঞান এবং বোঝাপড়ার উপরে হওয়া উচিত। মানে একজন আরেকজনকে বুঝবো, জানবো, তারপরে বিয়ে করব, এবং এর ফলে দুইজনের ইউনিয়নটা ঘটবে। তো বলতেছে যে বিয়ে হচ্ছে একটা ইউনিয়ন যেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজের উপরে বেস করে হবে। হোয়াটস অ্যান entailment? Entailment is a legal term that means a property is um bequeathed to a given person in the case of male herit. Entailment মানে হচ্ছে এটা একটা একটা আইনি টার্ম ওদের, এবং এটার মানে হচ্ছে যে সম্পদ, ওই যে তোমার এটাকে কি বলে, উত্তরাধিকার সূত্রে চলে যাওয়া। হ্যাঁ, ধরো তুমি কাউকে সম্পদ দিতে চাচ্ছ, তো সেটার কথা বলতেছে যে প্রপার্টি ইজ বিকুয়েটেড, বিকুয়েত আর কি, মানে উইল করা এক কথায়। এন্টেইল বলতে উইল করা, যে এটা একটা লিগ্যাল টার্ম যেটার মাধ্যমে তুমি তোমার সম্পদ উইল করে আরেকজনকে দিয়ে যেতে পারবা, অন্য একজন পার্সনকে, এবং তুমি এটা তাকে উত্তরাধিকার বানাবা, সেটা আর কি। হোয়াট ইজ রোগাট? ইটস এ ডিশ অফ স্টুয়েড অ্যান্ড হাইলি সিজনড মিট। এটা হচ্ছে একটা খাবারের নাম, যে খাবারটা হচ্ছে মাংসকে খুব ভালো করে সিজন করা হয়, এবং স্টয়েড যেটা বলা হচ্ছে সেটা করা হয়। স্টুয়েড বা স্টয়েড বলতে পারো, ওই অনেকটা। হ্যাঁ। ক্লাস করতেছি। আচ্ছা, এটা হচ্ছে খাবারের কোনো রেসিপি টেসিপি টাইপের আর কি, খাবারের কোনো কিছু। এবার আসো, টু হোম ইজ মিস্টার বেনেটস এস্টেট এন্টেইলড। মিস্টার বেনেটের যে সম্পত্তি, এটা কাকে উত্তরাধিকার করেছেন তিনি? তো মিস্টার বেনেটস এস্টেট ইজ এন্টেইলড টু মিস্টার কলিন্স। মিস্টার বেনেটের যে সম্পদ সেটা মিস্টার কলিন্সের নামে উত্তরাধিকার করে দেওয়া, কারণ তার তো সব মেয়ে, তো মেয়েদের নামে তো দেওয়া যাবে না, তো দিতে হবে কার নামে? পুরুষের জন্য। সেজন্য সে তার ভাতিজা বা কেউ একজন হবে মিস্টার কলিন্স। তোমরা ক্যারেক্টারটা পড়েছো, তোমাদের মনে থাকার কথা আর কি। তো যদি না থাকে আরেকবার দেখে নিও, তো এই মিস্টার কলিন্সের নামে সে এইটা দিয়ে দেয়। হুইচ মিস্টার কলিন্স প্যাট্রনেস? মিস্টার কলিন্সের প্যাট্রনেসকে, পৃষ্ঠপোষককে? লেডি ক্যাথরিন ইজ, লেডি ক্যাথরিন ডি বোরা ইজ মিস্টার কলিন্স প্যাট্রনেস। মিস্টার কলিন্সের মহিলা প্যাট্রনেস হচ্ছে, বা মহিলা পৃষ্ঠপোষক। প্যাট্রন মানে হচ্ছে পুরুষ পৃষ্ঠপোষক, আর পৃষ্ঠপোষক মানে কি? এখন কথা হলো যে তোমাকে যে লালন পালন করতেছে, দেখাশোনা করতেছে, তোমার পেছনে যে টাকা ঢালতেছে, ইনভেস্টর, সে হচ্ছে প্যাট্রন। আর এটা যদি মহিলা হয় তখন প্যাট্রনেস। তো বলছে লেডি ক্যাথরিন ডিবোরা, সে হচ্ছে মিস্টার কলিন্সের প্যাট্রনেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিবোরা স্টেট? দ্য স্টেট ইজ কল্ড রোজিংস পার্ক। এই যে ক্যাথরিন ডি বোরার যে স্টেট, ক্যাথরিন ডি বোরার যে সম্পত্তি, সেই সম্পত্তিটার নাম কি? সেই সম্পত্তিটার নাম হচ্ছে রোজিন্স পার্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এদেরকে স্টেট বা এটা সেটা কেন বলে? ধরো আমাদের বাংলাদেশ হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটারের, আর এখানে আমরা প্রায় 17-18 কোটি মানুষ। দেখবা এই বেশিরভাগ মানুষের আমাদের দেশে 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা, কারো 1 শতাংশ, কারো 3 শতাংশ, 5 শতাংশ, এরকম করে সম্পত্তি, তাই না? কিন্তু ইংল্যান্ড বা আমেরিকার পার্সপেক্টিভে ওদের যত বড় দেশ, সেই তুলনায় ওদের মানুষের সংখ্যা কম, এবং এরা ইচ্ছা করলে অনেক এক জায়গায় অনেক জমি কিনতে পারে। যেমন আমি সেদিন এক ডাটা দেখলাম, ভুলে গেছি আর কি, তোমার
বিল গেটসের কয়েক মিলিয়ন বিঘা সম্পত্তি এখানে পাওয়া যাবে আর কি, যে টোটাল। বিল গেটসের দেখো, মিলিয়ন বিঘা বলতেছে, একর, 2.5 লাখ একর। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,50,000 একর তার জমি। হাইলি প্রোডাক্টিভ ফার্ম গ্রাউন্ড স্প্রেড ওভার 17 স্টেটস, মানে আমেরিকার 17টা স্টেটে তার জমি আছে, এবং সেই জমির পরিমাণ হচ্ছে 250, মানে 2,50,000 একর। তাহলে বিঘা কত হয় চিন্তা করে, তিন, হচ্ছে 1 একরে 3 বিঘা। তাহলে এটাকে ইয়ে দাও, বিঘাতে ইয়ে করো, প্রায় 7.5 লাখ বিঘা জমি তার। এবং তিনি মাইক্রোসফটের কো-ফাউন্ডার। শুধু তাই না, এই যে মার্ক জুকারবার্গ আছে না, এও কিন্তু সম্প্রতি জমি কিনে হচ্ছে গরু পালন শুরু করছে। হুম, মার্ক জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা। তো এদের, এরা এরা সব হচ্ছে এখন ফার্মিং এ আসতেছে। তবে এটা এটা আমিও দেখেছি যে যারাই আইটি কাজ করে তারা ডে বাই ডে একটা সময় গিয়ে তারা ফার্মিংটা খুব পছন্দ করে এবং ফার্মিং এর দিকে চলে আসতে চায়। এটা বিল গেটস, এটা মার্ক জুকারবার্গ থেকে শুরু করে আমাদের ইলন মাস্ক, তারপরে হচ্ছে এদিকে আমি যদি এমনি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশেও যারা আইটিতে কাজ বাজ করে বা সফল, তারাও দেখা যায় যে ধীরে ধীরে এই ইয়েতে চলে আসতেছে আর কি, এগ্রোতে। আচ্ছা, তো ওদের দেশে এত জমি কেনা সম্ভব, বাংলাদেশে তো টাকা থাকলে তুমি এত জমি পাবা না, কারণ তোমার জায়গাই তো নাই। বাংলাদেশ থেকে এখন অনেকে আফ্রিকাতে যাচ্ছে এই গরুর ফার্ম এটা সেটা করার জন্য, কারণ আফ্রিকাতে মানুষের সংখ্যা কম কিন্তু জায়গার জমির পরিমাণ বেশি। আর আফ্রিকার অনেক দেশ রয়েছে যেগুলো নাতিশীতোষ্ণ, যেমন জিম্বাবুয়ে, নামিবিয়া, তারপরে সাউথ আফ্রিকা, তারপর ওই 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 অঞ্চলটা আর কি, উগান্ডা, এগুলা সব মোটামুটি নাতিশীতোষ্ণ। এরপর দেখো, হোয়াট ইজ পেইটন। ফেইটন, ফেইটন ইজ অ্যান ওপেন ফোর হুইলড ক্যারিয়ার্স। ফেইটন হচ্ছে একটা 4 চাকার গাড়ি, ইউজুয়ালি ড্রন বাই 2 হর্স, এবং এটা হচ্ছে 2 হর্স দিয়ে চালানো হয়। ওখানে আমরা চেজ অ্যান্ড ফোর দেখেছিলাম, চেজ অ্যান্ড ফোর মানে 4টা ঘোড়া দিয়ে চালাইতে হয় ওই গাড়িটা। আর এই ফেইটন এটা হচ্ছে 2 ঘোড়া দিয়ে চালানো যায়। এটা একটা ওপেন গাড়ি, 4টা চাকা রয়েছে। হোয়াট ইজ টাইথিস? ইটস এ, it is the 10th part of income to be paid to the church. টাইথিস হলো তোমার যা ইনকাম হবে সেই ইনকামের 10টা ভাগ হবে, এবং সেখানকার একটা ভাগ তুমি চার্চে দিবা। হ্যাঁ, ধরো তুমি 30,000 টাকা ইনকাম করো মাসে, তাহলে তোমার 30-এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে 3,000, এই 3,000 টাকা তোমাকে চার্চে দিতে হবে। আর ওটা চার্চের খরচ বলতে পারো, বা কাইন্ড অফ ট্যাক্স। এটা কাইন্ড অফ ট্যাক্স, আমরা ইনকাম ট্যাক্স দেই, এই টাইপের আর কি। What reasons does Mr. Collins give for wanting to marry? আচ্ছা, বিয়ে করার জন্য মিস্টার কলিংস কত টাকা দিতে চায়? মিস্টার কলিংস ওয়ান্টস টু ম্যারি ফর 3 রিজনস। তিনি তিন, আচ্ছা আচ্ছা, কত টাকা না, এটা তার রিজন কি, তার কারণ কি, কেন তিনি বিয়ে করতে চান? তো মিস্টার কলিংস ওয়ান্টস টু ম্যারি ফর 3 রিজন, 3টা কারণে। একটা হচ্ছে, ফার্স্ট, এ ক্লার্জিম্যান শুড ম্যারি টু সেট এ গুড এক্সাম্পল ফর হিজ প্যারিশনার্স। কারণ সাধারণত ক্লার্জিম্যানরা বিয়ে করে না, কিন্তু মিস্টার কলিংস তিনি একজন ক্লার্জিম্যান, যাজক টাইপের আর কি। তো তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চান, যে আমি বিয়ে করে একটা গুড এক্সাম্পল সেট করব আমার যে প্যারিশনার রয়েছে, আমার যে সমাজের যে লোকজন রয়েছে তাদের জন্য, যে হ্যাঁ একটা ক্লার্জিম্যান বিয়ে করতে পারবে। সেকেন্ডলি, ইট উইল মেক হিম হ্যাপি। সেকেন্ডলি হচ্ছে এটা তাকে সুখী করবে সেজন্য। থার্ডলি, হিজ প্যাট্রনেস লেডি ক্যাথরিন ডি বোরা হ্যাজ অ্যাডভাইজড হিম টু গেট ম্যারিড। থার্ডলি হচ্ছে তার যে প্যাট্রনেস লেডি ক্যাথরিন ডি বোরা, সে উপদেশ দিয়েছে তাকে বিয়ে করার জন্য। এই হচ্ছে 3টা কারণ। ওয়ান, হোয়াট ইজ শার্লট শার্লটস ম্যারেজ টু মিস্টার কলিংস বেইজ। বলা হচ্ছে যে কিসের উপরে শার্লটের বিয়েটা মিস্টার কলিংসের উপরে, মানে কিসের উপরে ভিত্তি করে শার্লট মিস্টার কলিন্সকে কেন বিয়ে করলো, কিসের উপরে বেস করে, কিসের উপর ভিত্তি করে সে বিয়ে করলো?
Charlotte's marriage to Mr. Collins is not based on love or on intellectual understanding, but the couple বিটুইন দ্য কাপল। আচ্ছা, বলতো মিস্টার, এখানে শার্লট যে বিয়ে করলো মিস্টার কলিন্সকে, এটা ভালোবাসা বা জ্ঞানের উপরে বা আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে না। এই কাপল দুজন দুজনকে যে ভালোবেসে বা একজন আরেকজনের যে বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বিয়ে করেছে তা না। ইটস পিওরলি এ ম্যারেজ অফ কনভেনিয়েন্স বেসড অন ওয়ার্ল্ডলি অ্যাডভান্টেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল কনসিডারেশন। তারা মূলত বিয়ে করেছে এটা মানে পুরোপুরি ভাবেই এই কনভেনিয়েন্স করার জন্য, নিজেদের জীবনযাত্রাকে একটু সহজ করার জন্য। এবং তারা ওয়ার্ল্ডলি যে অ্যাডভান্টেজ, জাগতিক বা পার্থিব যে সুযোগ সুবিধা সেগুলো পাওয়ার জন্য, এবং বাস্তব যে বিষয়গুলো সেগুলোকে কনসিডারেশনে রেখে, সেগুলোকে বিবেচনায় রেখে তারা বিয়ে করেছে। এটা ভালোবাসার থেকে না, বাস্তবতার থেকে আর কি তারা এটা করেছে। হাউ ওল্ড ইজ এলিজাবেথ? এলিজাবেথের বয়স কত? 20 ইয়ার্স ওল্ড। সম্ভবত এটা 20 বছর। তো মোস্ট প্রবাবলি, কারণ এটা ডিরেক্ট হয়তো দেয়া নাই সেজন্য বলা হচ্ছে, মোস্ট প্রবাবলি 20 ইয়ার্স ওল্ড, 20 বছর। হাউ ইজ দ্য ম্যারেজ রিলেশনশিপ বিটুইন মিস্টার অ্যান্ড মিসেস বেনেট? মিস্টার এবং মিসেস বেনেটের মধ্যে বৈবাহিক সম্পর্কটা কেমন? Their marriage is a mismatched relationship between a man of some intelligence and a simple and obnoxious woman. Sorry, obnoxious women. বলতেছে যে তাদের যে বিয়েটা, এটা হচ্ছে একটা মিসম্যাচ বিয়ে। মানে বিয়েটা অত ভালো হয়নি। এই বিয়েটা হয়েছে আহ, একটা পুরুষ মানুষ যার কিছুটা, কি বলে এটাকে, জ্ঞান রয়েছে, জ্ঞান বুদ্ধি রয়েছে এরকম। আর আরেকটা হচ্ছে আনবক্সিয়াস মহিলা আর কি। তার মানে হচ্ছে যে বলতে পারো যে বিরক্তিকর, জঘন্য টাইপের একটা মহিলা তার মধ্যে। সে কথাবার্তা বেশি বলে, উম চিল্লা চিল্লা কথা বলে, শরম লজ্জা লাজ কিছু নাই। হ্যাঁ, তো এরকম একজন মহিলা হচ্ছে এই আমাদের মিসেস বেনেট। তো মিসেস বেনেট এবং মিস্টার বেনেটের মধ্যে এই দুইটা পার্থক্য। হাউ ওল্ড ইজ জেন? জেন ইজ 22 ইয়ার্স ওল্ড। জেনের বয়স হচ্ছে 22 বছর। হাউ মেনি সিস্টার আর দেয়ার ইন ডার্সি ফ্যামিলি? ডার্সি ফ্যামিলিতে কতগুলো সিস্টার রয়েছে? ওয়ান সিস্টার বলতে কি বোঝাচ্ছে? ওয়ান সিস্টার হবে কেন? ও আচ্ছা, ডার্সির একটা সিস্টার রয়েছে, ইয়েস, ডার্সি ফ্যামিলিতে। এটা যদি বেনেট ফ্যামিলি হতো তাহলে 5টা হইতো। তো ডার্সিদের ফ্যামিলিতে একটা সিস্টার, মানে ডার্সির একটা সিস্টার রয়েছে। হু ইজ শার্লট লুকাস? শার্লট লুকাস ইজ দ্য ইল্ডেস্ট ডটার অফ দ্য লুকাস ফ্যামিলি। শার্লট লুকাস হচ্ছে লুকাস ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে। শি ইজ ক্লোজ ফ্রেন্ড অফ এলিজাবেথ। সে হচ্ছে এলিজাবেথের ক্লোজ ফ্রেন্ড। কারণ প্রশ্ন এটাও হতে পারে, হু ইজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ এলিজাবেথ? তাহলে শার্লট লুকাস। শার্লট লুকাস হচ্ছে এলিজাবেথের কাছের বন্ধু। আচ্ছা, হোয়াই ডাজ ডার্সি গেট রিড অফ হিজ প্রাইড? কেন ডার্সি তার যে অহংকার, সেই অহংকারটাকে ত্যাগ করলো, অহংকার থেকে মুক্ত হলো কেন? ডার্সি গেটস রিড অফ হিজ প্রাইড অ্যাজ এলিজাবেথ রিফিউজেস হার প্রপোজাল। আচ্ছা, ডার্সি তার যে অহংকার, সেই অহংকারটাকে বা তার ইগোটাকে ঝেড়ে ফেললো, কারণ এই ইগোর কারণে, এই অহংকারের কারণে এলিজাবেথ তাকে, তার যে প্রপোজাল, তাকে বিয়ের প্রপোজ করে, ভালোবাসার জন্য প্রপোজ করে, সেই প্রপোজটাকে সে, আমাদের এলিজাবেথ, সে রিজেক্ট করে। কারণ কি? তার প্রাইড আছে সেজন্য। তো এই জন্য তার প্রাইড বা ইগোটাকে সে ছেড়ে ফেলে দিল। হুইজ লেডি ক্যাথরিন ডি বোরা? লেডি ক্যাথরিন ডি বোরাকে, লেডি ক্যাথরিন ডি বোরা ইজ মিস্টার ডার্সিস আন্ট। মিস্টার ডার্সি অর্থাৎ আমাদের যে নায়ক, সে নায়কের হচ্ছে ফুফু বলতে পারো, ফুফু খালা, যাই হোক। আন্ট হচ্ছে এই ক্যাথরিন ডিবোরা। শি ইজ অ্যারোগেন্ট, ওভারবিয়ারিং, ডোমিনিয়ারিং, ইন্টারফিয়ারিং, ভালগার অ্যান্ড অ্যাফেক্টেড। তিনি খুবই অহংকারী, অ্যারোগেন্ট, অধ্যত্ত, ওভারবিয়ারিং, সহ্য করা যায় না এরকম একটা মহিলা। ডোমিনেটিং, সে কর্তৃত্বপরায়ণ। ইন্টারফিয়ারিং, সবকিছুতে সে নাক গলায়। ভালগার, তার আচার আচরণ খুব একটা ভালো না। এবং অ্যাফেক্টেড, এরকম একটা মহিলা সে। শি ক্যান নট টলারেট অ্যানি অপোজিশন। তার বিপরীতে কেউ থাকুক, তার মতের বিপরীতে কেউ থাকুক, এরকমটা সে পছন্দ করে না। সে চায় সবাই তাকে মেনে চলুক। হোয়াট ইজ দ্য জনরা অফ প্রাইড অ্যান্ড প্রেজুডাইস? প্রাইড অ্যান্ড প্রেজুডাইস কোন ধরনের রাইটিং? ইটস এ কমেডি অফ ম্যানার্স।
এটা হচ্ছে কমেডি অফ ম্যানার। কারণ তোমার প্রশ্ন আসতে পারে কমেডি অফ ম্যানার কি। কমেডি অফ ম্যানার হচ্ছে ওই সমস্ত নোভেল বা নাটক যেগুলো, নোভেলের ক্ষেত্রে আর কি হয় বেশিরভাগ ক্ষেত্রে, ওই সমস্ত নোভেল বা নাটক যেগুলোতে মানুষের আচার আচরণগুলোকে নিয়ে কটাক্ষ করা হয়, হাসি তামাশা করা হয়, স্যাটায়ার করা হয়। হ্যাঁ, কমেডি অফ ম্যানার হচ্ছে যে সমস্ত নোভেল বা ড্রামা বা নাটকে মানুষের আচরণগত বিষয়গুলোকে নিয়ে কমেডি করা হয়। যেমন এখানে দেখো প্রত্যেকটাকেই, একটা হচ্ছে মানুষের প্রাইডকে নিয়ে কমেডি করা হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের মিসেস ব্যানেট, হ্যাঁ, তাকে নিয়ে তার আচার আচরণ নিয়ে কমেডি করা হচ্ছে। তারপরে এখানে এখানে পুরোটা স্টোরিটাই দেখো মানুষের আহ আচরণ, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের প্রেজুডাইস, মানে অন্ধবিশ্বাস, এই জিনিসগুলোকেই দেখো স্যাটায়ার করেছে। তো বলতে পারি আমরা মানে কমেডি করেছে আর কি এগুলোকে। তো এইটা হচ্ছে একটা কমেডি অফ ম্যানার। হোয়াইট ডু দ্য বেনেটস লিভ? বেনেট ফ্যামিলি এরা কোথায় বসবাস করে? ওই যে ভিলেজ অফ লংবার্ন, লাইং অ্যাবাউট এ মাইল আউটসাইড অফ স্মল কান্ট্রি টাউন অফ ম্যারিটন। ম্যারিটন যে স্মল কান্ট্রি টাউন রয়েছে তার থেকে 1 মাইল দূরে গ্রামের নাম হচ্ছে লংবার্ন। সেখানে মিস বেনেটস ফ্যামিলি বা বেনেটসরা বসবাস করে। হু রিপ্রেজেন্টস প্রাইড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড যে বিষয়টা, ইগো যে বিষয়টা, সেটাকে কে রিপ্রেজেন্ট করে প্রাইড এন্ড প্রেজুডিসে? বা প্রাইড বলতে আমরা কাকে বুঝবো? তো এখানে প্রাইডটাকে শো করানো হয়েছে মিস্টার ডার্সির মাধ্যমে। ডার্সি ওদের শুরুতেই বললো যে না, এ মেয়েটা ঠিক আছে ভালো, বাট আমার সাথে যায় না। মানে নায়িকা সম্পর্কে, হিরোইন সম্পর্কে এই কথাটা বলে ফেললো, তখন এটা আবার শুনে ফেললো আমাদের হিরোইন। এরপর থেকে দুইজন দুইজনকে, মানে বিশেষ করে হিরোইন তাকে অপছন্দ করে, একটা সময় হিরো তাকে পছন্দ করা শুরু করে কিন্তু হিরোইন তাকে রিজেক্ট করে দেয়। আর তখনই আমাদের মিস্টার ডার্সি, সে তার সমস্ত প্রাইড ইগো এগুলোকে ঝেড়ে ফেলে দেয়। হাউ মেনি সিস্টার্স আর দেয়ার ইন ডার্সি ফ্যামিলি? ডার্সি ফ্যামিলিতে কয়টা সিস্টার রয়েছে? এটা একবার আমরা পড়লাম তাই না? তো এটা হচ্ছে একটা, অনলি একটা। হাউ মেনি ডটার্স ডিড দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ? বেনেট ফ্যামিলিতে, মিস্টার আর মিসেস বেনেট ফ্যামিলিতে 5টা ডটার রয়েছে, 5জন মেয়ে। এদের নামগুলো মনে রাখো, হ্যাঁ, অনেক সময় ব্রিফে দিয়ে দেয় হু আর দ্য 5 ডটার্স অফ বেনেটস ফ্যামিলি, তখন ওই নামগুলো লিখতে হবে। আমি ভুলে গেছি, জেন, এলিজাবেথ, তারপরে এই দুইটাই মনে আছে। ওকে। হোয়াট কাইন্ড অফ এ উইম্যান ইজ লেডি ক্যাথরিন ডি বোরা? লেডি ক্যাথরিন ডি বোরা কেমন মহিলা? তিনি হচ্ছেন, ওই যে আমরা বললাম একবার, তিনি হচ্ছেন প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট কাইন্ড অফ উইম্যান। তার ভেতরে অনেক অহংকার এবং অনেক ঔদ্ধত্য রয়েছে, সম্পদশালী। তো এরকম তো হবেই। হোয়াট ইজ দ্য নেম অফ ডার্সিস স্টেট? ডার্সির যে স্টেট, সেই স্টেটের নাম হচ্ছে পেমবার্লি। হ্যাঁ, পেমবার্লি। সো এটা প্রেমবার্লি করে দিও না কেউ, হ্যাঁ, একটু বানানগুলো, এই এই বানানগুলো ভুল হয় এবং মার্কস কাটা যায় কিন্তু। অনেক সময় যে এরকমটা আসলো, কেউ একদম লিখতে গিয়ে প্রেমবার্লি লিখে দিয়ে আসবে এবং দেখবা যে এসে মার্কস নাই। তুমি বলবা যে এসে আমি ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু এই যে এই ভুলগুলোর কারণে মার্কস চলে যায়। ব্রিফ কোশ্চেনে যদি এরকম ইম্পর্টেন্ট যেটা কিওয়ার্ড সেটারই যদি বানান ভুল হয় তাহলে তো থাক, মার্কস মার্কস দিবে না। তো এটা সচেতন থেকো। হোয়াই ডাজ মিস্টার বেনেট ফেভার লিজি? মিস্টার বেনেট কেন লিজিকে অনেক সাপোর্ট করে? মিস্টার বেনেট থিংস লিজি ইজ স্মার্টার দেন দ্য রেস্ট অফ হিজ ডটার্স। মিস্টার বেনেট তিনি মনে করেন যে লিজি হচ্ছে তার মেয়েদের মধ্যে সবচেয়ে স্মার্ট। হোয়াই ডাজ মিস বিংলে গেট জেলাস? কেন মিস বিংলে ইয়ে করলো আর কি, জেলাস হলো, কি বলে এটা, জেলাসের বাংলা কি? আহ, হিংসা করা। কেন তিনি হিংসা করলেন? তো শি গেটস জেলাস বিকজ ডার্সি ইজ ইন্টারেস্টেড ইন এলিজাবেথ অ্যান্ড ইগনোরস হার। মিস বিংলে সে জেলাস হলো বা হিংসা করলো কারণ হচ্ছে মিস্টার ডার্সি তাকে ইগনোর করে এবং এলিজাবেথকে পছন্দ করে বা এলিজাবেথের প্রতি সে ইন্টারেস্ট শো করে, এই জন্য। আচ্ছা, তো এই হচ্ছে ইম্পর্টেন্ট 49টা আমাদের শর্ট ব্রিফ কোশ্চেন। তো এগুলো একটু সামনের দিন পড়ো, এগুলোর ভিতরে আমি কোশ্চেন করব, কোশ্চেন করে পরীক্ষা নিব। আর ওই যে বললাম যে 7:15টার ভেতরে আমি কোশ্চেনটা আপলোড দিয়ে দেবো তোমাদের এখানে।
বা যেহেতু আমি এটা অত আমরা থার্ড ইয়ার তো দেখেছোই কিভাবে পরীক্ষাটা নেই, হতে পারে তার আগেও দিয়ে দিলাম একবারে কাটায় কাটায় শোয়া সাতটা, হয়তো বা আমার মনে নাও থাকতে পারে। ফেসবুকে যেমন শিডিউল করা দেওয়া যেত, আমি শিডিউল করে দিতাম। আমি জানি না যে ইউটিউবে এই হোয়াটসঅ্যাপে দেওয়া যায় কিনা শিডিউল করে। তো যদি দেওয়া যায় দিব, আর নইলে তো দিতে পারবো না। শিডিউল করা যায় এখানে? না। শিডিউল স্কেজিউল করার কোনো অপশন আছে কি? নাই। ওকে। তো সেক্ষেত্রে হয়তো একটু আগে পরে আমি দিয়ে দেবো, তবে যখনই দিই তোমরা একটু পড়ে নিয়ে ওটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস, এইটার গাইডটা কিনে ফেলো। এই 19th সেঞ্চুরি ড্রামা নোভেল, এটার গাইডটা কিনে ফেলো। গাইডটা কিনলে তোমরা এই ইম্পর্টেন্ট কোশ্চেনের বাইরে আরো কিছু কোশ্চেন পাবে, যেগুলো ইম্পর্টেন্ট হিসেবে পড়তে হবে। গাইডে অবশ্য 400-500 করে দেওয়া থাকে, 400-500 গুলো তো না, একটু পড়লে তোমরা নিজেরাই বুঝবা যে এগুলো একটু ইম্পর্টেন্ট বা এগুলো আনইম্পর্টেন্ট। তো সেগুলো একটু পড়ার চেষ্টা করো। আর সামনের দিন তো পরীক্ষার কথা বললাম, সামনের দিন হবে হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন একদিনেই সবগুলো নিয়ে আলোচনা করব আমি। এর ভেতরেই সাজেশনটা দিয়ে দেবো তোমাদের। আমি হয়তো কালকেই করে ফেলবো ইনশাল্লাহ। তবে সাজেশন এখান থেকে দুই একটা বাদ যাবে, দুই একটা যোগ হবে এই। তো এই প্রশ্নগুলো নিয়ে সামনের দিন আমরা আলোচনা করবো, একদিনে সবগুলো আলোচনা করবো। ওই যে বললাম যে একটু ধরিয়ে দিব আর কি, মেইন কথাগুলো বা কিভাবে কি করতে হবে, আর একটা লিখে দেখাবো যে কিভাবে লিখবো, যে 1 লাইন 2 লাইন জানলেও কিভাবে ওটা দিয়ে আমরা 1 পাতা 1.5 পাতা লিখে দিয়ে আসতে পারি, সেটা। আর তোমাদের কিছু বলার থাকলে বলো। আমাদের আজকে একটু কোশ্চেন কম, যার জন্য ক্লাসটা ছোট হলো। আর আমি একটু ব্যস্তও ছিলাম। তোমাদের ভাবি গতকালকে সন্ধ্যার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে এবং সেই শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি আবার ভাবলাম যে করোনা টরোনা ধরলো নাকি। তো নিয়ে হসপিটালে যাই, হসপিটালে গিয়ে ওই কি বলো এটাকে, ওই একটা নেবুলাইজড করে আর কি, গ্যাস দেয়। তো এরপরে ভালো আছে। তো তারপরে একটা ওই যে ইনহেলার দিয়েছে, যে যদি আবার এরকমটা হয়। ও আবার ঠান্ডা পানি একটু ঘাটাঘাটি করছে, ওই জন্য এরকমটা শুরু হয়েছিল। এই জন্য গত রাতে আমি হসপিটালেই ছিলাম, সারা রাত জেগে আছি। তোমরা অনেকেই, তোমাদের সাথে আমার কনভারসেশন হয়েছে কালকে। তো এটা হয়েছে কারণ ওই মোবাইলে আর কি সারা রাত, এত মশা। হসপিটাল, সদর হসপিটালে গেছি আর কি, এত মশা, হাই হাই। ওকে। তাও ভালো যে নাটোর শহর থেকে আমাদের বাড়িটা কাছে, 5 কিলোমিটার ডিফারেন্স। কিন্তু এটা যদি পার্শ্ববর্তী কোনো ইয়ে হতো, উপজেলা হতো, তাহলে খবর ছিল। ওকে, এখন বলো তোমাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে, আর নইলে ক্লাসটা আমরা শেষ করে দিই। কারো কিছু জিজ্ঞাসা আছে? কোনো পরামর্শ, যে এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো? আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা সামনের দিনে আবার কথা বলবো, গল্প হবে বা পড়া হবে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই অ্যাটেন্ড করেছিলে সেজন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ।